অনেক মজাই আমাকে অনানার সঙ্গে বসে পড়াতে বলেছে। আসলে দাদা খুব ভালো পড়া পারে তো, আর তাছাড়াও কত। বেশ, সবাই আছিস? বোর্ড দেখা যাচ্ছে ঠিকঠাক? এখন সব জয়েন্ট হচ্ছে। বেশ, তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে দু একটা অঙ্ক করব আর প্রিজমে ঢুকে যাব। দুটো ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা। প্রিজম থেকে প্রতি বছরই প্রবলেম আসে, আর আগের দিন যে ক্লাসটা করেছি সেটাও খুব ইম্পর্টেন্ট, ওখান থেকেও পরীক্ষার প্রশ্ন একদম মাস্ট। বেশ, একটা অঙ্ক করাচ্ছি প্রথমে। বলেছে এ ব্যাসার্ধের অর্ধগোলাকার শূন্য বেসিনের নিচে একটা মুদ্রা রাখা হলো। এটা একটা বেসিন আছে, আর এই যে বেসিন, বেসিন মানে যেরকম জল ধরে রাখা বেসিন যেমন হয় সেরকম, বা বাটিও ভাবতে পারি আমরা। এটা সেন্টারটা, এই ব্যাসার্ধ হচ্ছে এ, তার মানে এটাও এ, তাই না? এটাও এ, সবে ব্যাসার্ধ হচ্ছে এ। এটা বলেছে যে এর নিচে একটা মুদ্রা রাখা হলো, তার মানে ঠিক এরকম জায়গায় একটা 1 টাকার কয়েন রাখা হয়েছে এরকম কিছু একটা। এবার বলেছে মুদ্রাটিকে বেসিনের ধার থেকে লক্ষ্য করলে এটি ঠিক ঠিক দৃষ্টিরেখার নিচে থাকে। মানে মানে কি, মানে যদি আমি এই জায়গা থেকে ধার থেকে লক্ষ্য রাখি না, এখানে যদি আমি চোখ রাখি, তাহলে এই যে লাইনটা এইটা, এইখানে আমি চোখ রেখেছি, আমার চোখ বড় জোর এই একদম মুদ্রার শেষ বিন্দুটা দেখতে পাচ্ছে, মানে দেখতেই পাচ্ছে না মুদ্রাটা, তো আমার এটা দৃষ্টিরেখা বলে এটা, ঠিক আছে? তো দৃষ্টিরেখার নিচে আছে মুদ্রাটা, এটা প্রশ্ন তো বলা আছে। এবার বলেছে এবার কি করা হলো, বেসিনটিকে তরল দ্বারা পূর্ণ করা হলো, জল ঢালা হলো বেসিনে, তাহলে কি হবে, সম্পূর্ণ মুদ্রাটি মনে হবে উপরে উঠে এসছে। আর সেক্ষেত্রে কি মনে হবে, যে লক্ষ্য রেখে দেখা যাবে যে মুদ্রাটি দৃষ্টিরেখার উপরে চলে এসেছে, মানে আমার যেটা দৃষ্টিরেখা ছিল এটা যদি আমার দৃষ্টিরেখা হয়, মুদ্রা যদি এখানে থাকে, তাহলে একটু পরে কি হয়েছে, এরকম ভাবে মুদ্রাটা উঠে এসছে, যে এই লাস্ট বিন্দুটাও আমি দেখতে পাচ্ছি, তাহলে আমার যেটা দৃষ্টিরেখা তার উপরে মুদ্রাটা আছে। এটা হচ্ছে মানে, ঠিক আছে? আমরা যখন অঙ্কগুলো করবো না, তখন বেশ কিছু অঙ্ক এরকম পাবো যে দৃষ্টিরেখার উপরে, দৃষ্টিরেখার নিচে, এরকম। এর মানে হচ্ছে তাই, দৃষ্টিরেখার নিচে মানে তুমি লাস্ট বিন্দুটা দেখতে পাচ্ছ, মানে দেখতে পাচ্ছি না, এইগুলো কিছুই দেখতে পাচ্ছি না, ওর উপরে গুলো সব দেখতে পাবো। আর দৃষ্টিরেখার উপরে মানে এটা তোমার সেই রেখা, তার উপরে বিন্দুগুলো সব দেখতে পাচ্ছ। এটা যদি দেখতে পাই তাহলে এটাও পাবো, এটাও পাবো, এগুলো সব দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মিনিং। বেশ, এবার কি বলেছে যে জল ঢালা হলে এরকম হয়, দৃষ্টিরেখার উপরে চলে আসে। এবার বলেছে দেখাও যে মুদ্রাটির ব্যাসার্ধ, এইটা এটা যেটা ব্যাসার্ধ, এটা যদি আর হয়, মুদ্রাটির ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আর ইকুয়াল টু এ মিউ স্কোয়ার মাইনাস 1 বাই মিউ স্কোয়ার প্লাস 1। এটা প্রুফ করতে হবে, প্রমাণ করতে হবে মুদ্রার ব্যাসার্ধ। তাহলে যে কোনো অঙ্ক যদি এরকম আমাকে দেয় না, এরকম দৃষ্টিরেখার নিচে, দৃষ্টিরেখার উপরে, টেলিস্কোপ দিয়ে দেখছো, দূরবীক্ষণ, এসব অনেক প্রবলেম থেকে বয়ে আছে। মেন কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে স্নেলের সূত্র কাজে লাগাতে হবে তোমাকে। এবার কোন জায়গাটা স্নেলের সূত্র কাজে লাগাবে, এই যে এখান থেকে যখন জল ঢালা হলো তখন কি হচ্ছে, এখানে তুমি ধরে নাও জল ঢালা হয়ে গিয়েছে, তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুটার নাম দিয়ে দাও, এইগুলো সব নাম দিয়ে দাও, এটা হচ্ছে এ, এটাকে নাম দিয়ে দাও বি, এটাকে নাম দিয়ে দিচ্ছি আমি সি, and this point is D, এরকম সব নাম দিয়ে দিচ্ছি আমি। তাহলে কি সি বিন্দুটা উপরে চলে এসছে, তার মানে এই সি বিন্দু থেকে যে রশ্মিটা বেরোচ্ছে জল ঢালার পরে, এরকম করে এই যে এখান থেকে রশ্মি বেরিয়ে আসছে, সেই রশ্মিটা বেরিয়ে এসে কি ওই আমার চোখে দেখে গেছে, এটা তোমার অভিলম্ব। তাহলে কি হবে, কোন রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যখন আসে তখন অভিলম্ব থেকে দূরে সরে যায়, তাহলে এই রশ্মিটা বেঁকে ওইদিকে সরে গিয়েছে, তাহলে আমার চোখ তো আর বেকার রশ্মিটা দেখতে হবে না, আমার চোখে সোজা এইটাকে পিছন দিকে বাড়ালে দেখতে হবে, তাহলে মনে হবে এই বিন্দুটা এই উপরে চলে এসছে এখানে, দিয়ে এটা অ্যাপারেন্ট শিফট, মনে হবে এখানে মুদ্রাটা এসে হাজির হয়েছে, এইটা মনে হবে। বোঝা গেল কি বললাম? বেশ, এবার তোমাকে কি করতে হবে, এবার তোমাকে প্রমাণ করে দেখাতে হবে যে মুদ্রার রেডিয়াস এত, এইসব বের করতে বলেছে। তাহলে কত কোণে মুদ্রাটা আপতন হচ্ছে এখানে দেখে নাও, এটা এই একটা অ্যাঙ্গেল, এটা এটাকে আপতন কোণ বলে দাও, আপতন কোণ এটা আই, এত কোণ আপতিত হচ্ছে, আর কত কোণে প্রতিষ্ঠিত হচ্ছে সেটাকে বলে দাও থিটা।
বা আরও বলতে পারি, অসুবিধা নেই। আর দিস ইজ আর। তাই এটা যদি আই হয়, এইখান থেকে সি বিন্দু থেকে আসছে, কিন্তু মনে রাখতে হবে জল ঢালার পরে সি বিন্দু থেকে রশ্মি আসছে, তাহলে বেঁকে যাচ্ছে। জল না ঢালে কি হবে, সোজা বেরিয়ে যাবে। তাহলে এইখানে চোখ রাখতে হবে, তবে তুমি সি বিন্দু দেখতে হবে জল না ঢালা হলে। আর জল ঢালা হলে কি হচ্ছে, এখান থেকে এসে বেঁকে যাচ্ছে, তো তুমি সোজা রশ্মিটা দেখতে পাচ্ছ, মনে হচ্ছে এই বিন্দুটা উপরে উঠে আসছে। এই হচ্ছে থিওরি। তাহলে এখান থেকে আই কোণে এসে পড়েছে আর কোণে। এবার এটা বিপরীত কোণ, পেছন দিকে যদি এটাকে বাড়িয়ে দাও সোজা, তাহলে এই যে কোণটা দেখতে পাচ্ছ, এই কোণটা হচ্ছে আর। পিছন দিকে বাড়িয়ে দাও, তাহলে এটা হচ্ছে আর। এবার এই জায়গায় স্নেলের সূত্র কাজে লাগাও এই বিন্দুতে। তাহলে এতে স্নেলের সূত্র কি হবে, এখানে লিখছি আমি, এই বিন্দুতে স্নেলের সূত্র হচ্ছে মিউ সাইন আই, এর জলের প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ। তাহলে মিউ সাইন আই ইকুয়াল টু, এবার বায়ুর মধ্যে যাচ্ছে, তাহলে 1 সাইন আর। এটা হচ্ছে স্নেলের সূত্র। এবার মিউ থাকলো, সাইন আই, তাহলে সাইন আই মানে এটা তোমার আইকন। তাহলে এটা একটা ত্রিভুজ খুঁজে বার করো, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এইটা হচ্ছে আইকন। তাহলে লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে সাইন থিটা, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। বেশ, কে বলবে আমাকে সাইন আই এর ভ্যালু কত এই ত্রিভুজ থেকে? এগুলো সব দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে এ, এই রেডিয়াসটা হচ্ছে আর, মুদ্রা রেডিয়াস। তাহলে এইটা হচ্ছে পারপেন্ডিকুলার লম্ব, এটা কত কে বলবে? এটা হচ্ছে আর এ, মুদ্রা বেসিনের ব্যাসার্ধ, আর এটা মুদ্রার ব্যাসার্ধ, এটা হচ্ছে আর, এখান থেকে এইটুকু। তাহলে এইটুকু কত? এ মাইনাস আর। এ মাইনাস আর, ওটাটা এ আর এইটুকু আর, তাহলে এ মাইনাস আর ডিভাইডেড বাই, এবার এই অতিভুজটা এটা কত, এটা খুব কঠিন না। root over of a square plus a minus r the whole square. ভেরি গুড। রুট ওভার এ স্কয়ার, এটা হচ্ছে এ, কারণ এই বেসিনের ব্যাসার্ধ এ, তো এটাও এ, তাহলে এ স্কয়ার আর এইটা স্কয়ার, লম্ব স্কয়ার ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, এটা বেরিয়ে গেল ইকুয়াল টু, এবার সাইন আর। সাইন আর মানে এই যে এইটা তোমার আর কোণ, এইটা আর কোণ ছিল, কত কোণ দূরে সরে যাচ্ছে, সেটাকে বিপরীত দিকে বাড়িয়ে বিপরীত কোণ হিসেবে তৈরি করেছে এইটা। তাহলে এইটা তোমার এখন ত্রিভুজ, এইটা এই যে বড় সরো এইটা ত্রিভুজ, আর এই ত্রিভুজের এইটা লম্ব, এইটা অতিভুজ। এবার কে বলবে লম্ব কত আর অতিভুজ কত? এ প্লাস আর লম্ব। ভেরি গুড। অতিভুজ কত? রুট ওভার অফ স্কয়ার প্লাস এ প্লাস আর তার ভেরি গুড, হয়ে গেল। এবার যে কোনো রকম অঙ্ক তোমাকে যদি দেয়, দেখবে বইয়ে প্রচুর অঙ্ক দেওয়া আছে, তাতে জলের ভেতর মুদ্রা রাখা আছে, এ আছে, প্রথমে বলবে মুদ্রা দেখতে পাচ্ছ না, পরে জল ভরা হলো মুদ্রা দেখতে পাচ্ছ। জল ভরা হলো তার আপাত স্মরণ হয়ে উপরে উঠে আসে, তখন তুমি দেখতে পাচ্ছ। তোমার কাজ হচ্ছে যে বিন্দুতে প্রতিসরণ হচ্ছে সেই বিন্দুতে স্নেলের সূত্র কাজে লাগাও, আর তারপরে একটু যোগ বিয়োগ করো, যোগ ভাগ প্রক্রিয়া যদি দরকার হয় করো, তো যেটা ইচ্ছা তোমার সলভ করো, দিয়ে অ্যান্সার নিয়ে আসতে হবে তোমাকে। বেশ, তো আমাকে বের করতে হবে, এখানে সব আমার জানা, মুদ্রার ব্যাসার্ধ বলে দিয়েছে এ, কোশ্চেনে গিভেন, মিউ বলা আছে গিভেন, আর তোমাকে আরটা শুধু আননোন। তো এখানে দেখতে পাচ্ছ যে আরটা বের করা এমন কিছু কঠিন না, এই আরটা তোমাকে বের করতে হবে। তো আমার ছবিটা আর লাগবে না, আমি ছবিটা মুছে দিচ্ছি। এবার এটাকে একটু যোগ বিয়োগ করতে হবে। তো প্রথম কথা হচ্ছে, যেটা নিয়ে সব থেকে বেশি ঝামেলা সৃষ্টি করছে আগে সেটাকে দূর করে দাও, স্কোয়ার রুটটাকে আগে স্কোয়ার করে দাও, তাহলে ওর ঝামেলাটা চলে যাবে। তাহলে এটা মিউ স্কোয়ার এ মাইনাস আর তার হোল স্কোয়ার অ্যান্ড ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এ মাইনাস আর তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে এ প্লাস আর আছে, ডিভাইডেড বাই নিচে এ স্কোয়ার প্লাস এ প্লাস আর তার হোল স্কোয়ার। ওটা অ্যান্সার, ওটার সাথে কোনো সম্পর্ক নেই। So put a whole square away. ওটা হোল স্কোয়ার, ঠিক আছে। ব্যাস, এবার এখান থেকে আমি এটাকে কমন নিচ্ছি, অর মিউ স্কোয়ার, যদি এখান থেকে এটা কমন নিই তাহলে বাইরে এ স্কোয়ার বেরিয়ে আসবে, আর ভেতরে থাকবে 1 মাইনাস আর বাই এ তার স্কোয়ার, আর নিচে থেকেও আমি একটা এ স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি। তাহলে প্রথম টার্মের জন্য 1 পুরো থাকবে, আর দ্বিতীয় টার্মের জন্য পুরো থাকবে 1 মাইনাস আর বাই এ তার স্কোয়ার। ঠিক আছে, এখানে এ কমন নিয়ে নিচ্ছ, তাহলে 1 মাইনাস আর বাই এ তার স্কোয়ার, আর নিচে এ স্কোয়ার কমন নিয়ে নিচ্ছ,
এটা তো রুট নেই, তো স্কোয়ার তাহলে 1 আর ডিভাইডেড বাই এটা 1 বাই সামথিং আছে, তো সেটাকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছ 1 বাই এটাকে স্কোয়ারটাকে, তাহলে 1 মাইনাস আর বাই এ, সিম্পল ব্যাপার। ইকুয়াল টু এখান থেকেও সেম জিনিস করবো, এ কমন নিয়ে নেবো, তাহলে বাইরে স্কোয়ার হয়ে বেরিয়ে আসবে আর 1 প্লাস আর বাই এ তার স্কোয়ার অ্যান্ড ডিভাইডেড বাই এখানে এ স্কোয়ার, এটাও কমন নিয়ে নাও, তাহলে এখানে পড়ে থাকছে 1 প্লাস আর বাই এ তার স্কোয়ার। কিছু না, এটাকে লস করে দাও, স্কোয়ারটা ভেতরে গুণ করে দাও, এইটাই আগে চলে আসবে আগের লাইনটা, ব্যাস। এটা আমার আর লাগবে না। এবার কি হলো, একটা স্কোয়ার এই জায়গা থেকে কেটে দাও, এখানে একটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার, এগুলো কেটে দাও। ঠিক আছে, দেখতে অনেক সোজা হয়ে গেছে। আর এখানে আছে 1 প্লাস 1, এখানে এটা যদি ভেঙে দাও এটাকে, তাহলে এটা কি হবে 1 মাইনাস সামথিং তার স্কোয়ার। আর মুদ্রা যেটা ব্যাসার্ধ সেটা বেসিনে যেটা ব্যাসার্ধ তার থেকে অনেকটাই ছোট, তাই না? তাহলে 1 প্লাস আর বাই এ টু দি পাওয়ার এন, যদি এরকম ফর্মুলা থাকে না, তো সেটা অলমোস্ট ইকুয়াল টু 1 প্লাস এন, এটা যদি এক্স বলো 1 প্লাস এক্স হয়, তাহলে 1 প্লাস এন এক্স, যদি এক্স ভেরি ভেরি লেস দেন 1 হয়, এক্স যদি একের থেকে অনেক ছোট হয়, তাহলে এটা 1 প্লাস এন এক্স, এটাকে বলা হয় বাইনোমিয়াল এক্সপানশন। কারণ আরো পরের টার্মগুলো যদি নাও তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে, যেমন এরকম 1 প্লাস এক্স তার স্কোয়ার, তাহলে কি প্রথম টার্মে এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম থাকবে। যদি কিউব থাকে তাহলে আবার একটা চলবে ডট ডট ডট। হ্যাঁ, তো এক্স যদি খুব ছোট হয় তাহলে এক্স স্কোয়ার খুবই ছোট, যদি 0.5 হয় তাহলে 0.5 স্কোয়ার, তার মানে 1/4, আর একদম জিরোর কাছাকাছি, আরো কম হলে আরো জিরো। তো যদি ভেরি ভেরি লেস দেন 1 হয় না, তাহলে স্কোয়ার থার্ড টার্মটা নেগলেক্ট করে দাও, এখানেই শেষ করে দাও 1 প্লাস 2x। তাহলে এটাকেও তাই করবো আমরা, 1 মাইনাস আর বাই এ তার হোল স্কোয়ার, এটা 1 মাইনাস এন এক্স টাইপের করে দেবো, এক্স মানে হচ্ছে আর বাই এ, এটাকে বলা হয় বাইনোমিয়াল এক্সপানশন, ম্যাথামেটিক্সে করেছো অনেকে। তাহলে ওপরে থাকলো আমাদের অর মিউ স্কোয়ার ইন্টু 1 মাইনাস আর বাই এ তার হোল স্কোয়ার ওপরে থাকলো, আর নিচে এটাকে করে দিলাম এটা 2, এটাকে আরেকটা লাইন দেখাই আমি, এটা 1 প্লাস, এটাকে যদি ভাঙি তাহলে 1 মাইনাস 2 আর বাই এ, ঠিক আছে, 1 মাইনাস এন এক্স এরকম ইকুয়াল টু, ওপরে তাই 1 প্লাস আর বাই এ তার স্কোয়ার, আর নিচে হচ্ছে 1 প্লাস 1 প্লাস 2 আর বাই এ, এইটাকে ব্র্যাকেটটাকে ভেঙে দিলাম 1 প্লাস এন এক্স অ্যাপ্রক্সিমেশন, বিকজ আর ইজ ভেরি ভেরি লেস দেন এ। একটা মুদ্রার ব্যাস আর একটা ব্যাসার্ধ আর একটা বেসিনের ব্যাসার্ধ অনেকটা ডিফারেন্ট না। এবার এটা 1 প্লাস 1 মানে 2, আর এখানে একটা 2 আছে, তাহলে এটা পরের লাইনে কি হবে, পরের লাইনটা 2 মাইনাস 2 আর বাই এ, আর সেই 2টাকে আমি কমন নিয়ে নিচ্ছি, তো এটা হচ্ছে আমার 2 ইন্টু 1 মাইনাস আর বাই এ, ঠিক আছে। এখানেও তাই 2 প্লাস 2 আর বাই এ, 2টা কমন নিয়ে নাও, তাহলে 1 প্লাস আর বাই এ, 2টা বাইরে কমন থেকে দাও, তাহলে এটাকেও মুছে দিচ্ছি এক লাইন, 2 থাকলো 1 প্লাস আর বাই এ। এবার উপর নিচে একটা টার্ম কেটে দাও, 1 মাইনাস আর বাই স্কোয়ার, 1 মাইনাস আর বাই এ, তাহলে এটার সাথে স্কোয়ারটা কেটে দিলাম, আর এখানে 1 প্লাস আর বাই এর সাথে স্কোয়ারটা কেটে দিলাম, এদিকে দুইটাও চলে যাচ্ছে, তার অনেক সুবিধা হয়ে গেছে। মিউ স্কোয়ার ইন্টু দ্যাট ইকুয়াল টু এইটা, তাহলে অর মিউ স্কোয়ার ইন্টু 1 মাইনাস আর বাই এ ইকুয়াল টু 1 প্লাস আর বাই এ। তাহলে মিউ স্কোয়ারটা কত, মিউ স্কোয়ারটা এটা যদি লস করে দাও তাহলে এটা এ প্লাস আর থাকবে বাই এ, আর এটা কি এ মাইনাস আর বাই এ, এটাকেও পরের লাইনে এটাকেও এ মাইনাস আর বাই এ এরকম থাকবে, আর এইদিকে দুদিকে এটাও কেটে দাও, তাহলে এই কাছাকাছি আসছি কিন্তু আমরা, অ্যান্সারটা দেখে এগোতে হবে আমাকে। মিউ স্কোয়ার আছে আর তারপরে মিউ স্কোয়ার মাইনাস 1 প্লাস 1, তার মানে বুঝতে হচ্ছে কিছু যোগ ভাগ প্রক্রিয়া করা হয়েছে, তবেই রেজাল্ট এসছে। তাহলে অতএব নিচেটা দেখা যাচ্ছে, অর মিউ স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস আর বাই এ মাইনাস আর, দেখি দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ দেখা যাচ্ছে মনে হচ্ছে, এ প্লাস আর বাই এ মাইনাস আর। এবার মিউ স্কোয়ার মাইনাস 1 করো, নিচে মিউ স্কোয়ার প্লাস 1 করো, যোগ ভাগ প্রক্রিয়া, এটা বুঝবো, স্ক্রিনশট নিতে হবে নাকি? ঠিক আছে, মিউ স্কোয়ার মাইনাস 1 বাই মিউ স্কোয়ার প্লাস 1 করলাম, তাহলে কি হবে, এ প্লাস আর
minus a plus r and divided by a plus r minus a minus r. ভাগযোগ প্রক্রিয়া, কিছু নিচে নেই মানে 1 আছে। সেখান থেকে এটা কেটে কুটে পাবে r বাই a, এখানে a আর a কেটে দাও, তাহলে এটা r বাই a। দেখি এটা প্লাস a হবে, এখানে rটা কাটবে আর ওখানে এটা কাটবে, r বাই a হয়ে গেছে। আবার কি, আর r সমান বের করে ফেলো, তাহলে r ইকুয়াল টু a, ওইটা মিউ স্কোয়ার মাইনাস 1 বাই মিউ স্কোয়ার প্লাস 1, এটা অ্যান্সার দেওয়া আছে, প্রুফ করতে দেওয়া আছে। যদি ডেটা বসিয়ে দেয় তাহলে ডেটা বসিয়ে দিলে ফর্মুলা ডেরিভেশন করার পরে ইউজ করবে, এটা তো ডাইরেক্ট মনে রাখতে পারবে না পরীক্ষা হলে। বেশ, তো নেক্সট আরেকটা অঙ্ক বলি। বেশ, এটা বলেছে যে এক ব্যক্তি দূরবীক্ষণের ভেতর দিয়ে লক্ষ্য করে একটি খালি চোঙাকৃতি পাত্রের তলদেশের পরিধিস্থ এই বিন্দুটাকে লক্ষ্য করলো। তো এরকম একটা পাত্র দেওয়া আছে। যারা ইংলিশ মিডিয়ামে আছে তারা এটা, আমি পুরোপুরি বাংলাতেই বলছি এটা, কারণ এই প্রশ্নগুলো বাংলাতে ইংরেজিতে অনুবাদ করা খুব মুশকিল, দুটো একসাথে পড়ানো খুব মুশকিল। ওই জন্য যারা ইংলিশ মিডিয়ামে যদি পরে ভিডিওটা দেখো তাহলে আমাকে জিজ্ঞেস করে নেবে যে কোন অঙ্কটা, আমি পরে অন্যভাবে করিয়ে দেবো। থিওরিগুলো যখন বলবো তখন শুনলেই হবে। বেশ, তো এটা একটা বেসিন আছে, বেসিন না, একটা চোঙাকৃতি পাত্র আছে সিলিন্ড্রিক্যাল, আর যার তলদেশের একটা বিন্দু, এই বিন্দুটাকে লক্ষ্য করলো, এটা এই বিন্দু, এইটাকে সে লক্ষ্য করছে। এখানে দূরবীক্ষণ আছে বা চোখ আছে, তো এইটাকে সে লক্ষ্য রাখছে এরকম করে, এইটা তার চোখে ঢুকছে। এবার কি বলেছে, বলছে 1.5 প্রতিসরাঙ্কে তরল দ্বারা ভর্তি করলে ওই ব্যক্তি পাত্র বা দূরবীক্ষণ না সরিয়ে তলদেশের বি বিন্দুটা দেখতে পাই। তাহলে আর একটা বিন্দু এখানে দেওয়া আছে, ঠিক বি বিন্দুটা দিয়ে জল ভরে দিয়েছে এখানে। এবার জল ভরেছে, চোখও সরায়নি, পাত্রও সরায়নি, কিন্তু সে বি বিন্দুটাকে দেখতে পাচ্ছে। এবার আর এটাকে দেখতে পাচ্ছে না, বিটাকে দেখতে পাচ্ছে। এটা হয়তো অন্য জায়গায় কোথাও আছে, দেখতে পাচ্ছে, কিন্তু বিটাকে এবার এই অবস্থানে সে বি দেখতে পাচ্ছে। তার মানে কি, তার মানে বি থেকে আলোক রশ্মি বেরিয়ে এসছে, এখানে এইখান থেকে আলো বেরিয়েছে, আগে এরকম করে যাচ্ছিল, এবার জল ভরে দেওয়ার পরে এইখান থেকে আলো বেরিয়ে প্রতিসরণ হয়ে তার কাছে ওই চোখে বেঁকে ঢুকেছে। তাহলে মনে হচ্ছে বি বিন্দুটা এখানে উঠে চলে আসছে উপরে, তাই না? এটা যদি প্রতিসরণ হয়ে ওইদিকে চলে যায়, এটা তো অভিলম্ব তোমার, তাহলে অভিলম্ব থেকে তো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম দূরে সরে যায়। যখন দূরে সরে যাচ্ছে তখন একটু পিছন দিকে বাড়ালে বি বিন্দুটা মনে হবে উপরে উঠে চলে আসছে, এই রশ্মিটা সে দেখতে পাচ্ছে। তাহলে এটা তো এ নয়, এখন এখন বি থেকে যেটা যাচ্ছে সেই রশ্মিটা, তার মানে বিটাকে মনে হচ্ছে উপরে উঠে আসবে। এটা তোমাকে প্রশ্নতে দিয়েছে। আর মিউ কত, 1.5, তার মানে জল ভরা আছে, 1.5 বলেছে, যাই হোক জল হচ্ছে 1.33, যে কোনো একটা তরল ধরে নাও। বেশ, এবার কি বলেছে, পাত্রের ব্যাস হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এটা তোমার, এটা এটা পাত্র, এর যে ব্যাস সেটা ধরো না 10 সেন্টিমিটার, কারণ টোটালটা হচ্ছে 10 সেন্টিমিটার। আর কি বলেছে, পাত্রের তলদেশের বলেছে পাত্রের তলদেশের ব্যাস 10 সেন্টিমিটার। বেশ, আর পাত্রের উচ্চতা কত, এটা উচ্চতাটা কত, তাহলে যতটা জল ভরা হয়েছে এতটা, এতটা জল ভরা হয়েছে, এই হাইটটা কত, এইচ। তাহলে আবার একই কথা, নতুন কিচ্ছু না, এখান থেকে আলো বেরিয়ে যাচ্ছে কোনো একটা কোণে, ধরে নাও এটা অভিলম্বর সাথে, এটা অভিলম্ব, তোমার অভিলম্বর সাথে আই কোণে এসে পড়েছে, আর ওইদিকে আর কোণে বেরিয়ে গেছে। এবার ওইটাকে পিছন দিকে বাড়িয়ে দাও এটাকে, আর এটা অভিলম্ব, তাহলে এটা তোমার সেই বিপ্রতিবি কোণ, এটা হচ্ছে আর। ব্যাস, এবার এই জায়গায় স্নেলের সূত্র কাজে লাগাও। তাহলে মিউ সাইন আই ইকুয়াল টু 1 সাইন আর, সূত্র। আর সাইন আই তার মানে আবার লম্ব বাই অতিভুজ, এটা তোমার আই, এটা তোমার অতিভুজ, তাহলে মিউ থাকলো। আর সাইন আই সেটা আমরা বের করতে যাচ্ছি, যে সাইন আই সমান আমাকে বের করতে হবে কি, এইচটা বের করতে হবে, এটা এইচ বলে দিয়েছে। আর এটা বলেছে 10 সেন্টিমিটার, ব্যাসার্ধ বলেছে, ব্যাস বলেছে 10 সেন্টিমিটার। তাহলে কত কিভাবে বের করবো আমরা, দেখি কিভাবে বের করি।
সাইন আই, সাইন আই এইটা হচ্ছে তোমার আইকন, তাহলে এইটা তোমার ত্রিভুজ, এটা ত্রিভুজ, এই কোণটা এটা নাম দিয়ে দাও সি, এটা নাম দিয়ে দাও এ, তাহলে বিসি বাই এবি, এটা হচ্ছে সাইন থিটা। ঠিক করলাম তো? ও এটাকে এ নাম দিয়েছি নাকি? আচ্ছা, তাহলে এটাকে আর এ দিলে হবে না, এটাকে ও দিয়ে দাও, ও। তাহলে হচ্ছে তোমার বিসি বাই কত কত ভুলে গেলাম, লম্ব মানে বিসি বাই এটা ওবি, বিসি বাই ওবি, ঠিক আছে। আর সাইন আর যেটা, এটা হচ্ছে তোমার আর কোণ, তাহলে এইটা তোমার লম্ব এসি, আর এটা তোমার অতিভুজ, তাহলে এসি বাই ও এ ইকুয়াল টু এসি বাই ও এ। বেশ, তো এবার দেখি কি করা যায়, কোন কোন ভ্যালুগুলো দেওয়া আছে একটু দেখে নিই। ফর মিউ ইকুয়াল টু, এখানে এসি ভ্যালু সেটা তুমি জানো, এসি এটা 10 সেন্টিমিটার দেওয়া আছে, আর ওসি যেটা, ওসি কোথাও আছে, ওসি, ওসি কোথাও নেই, বেশ ওসি কোথাও নেই, তাহলে তোমার এসি আর জানা আছে, আর বিসি মানে কোনটা এটা, তাহলে বিসি ভ্যালুটা জানা নেই নাকি, না বিসি ভ্যালু বলে দিয়েছে, ও বিসি ভ্যালুটা তো এর মধ্যবিন্দু বলেছে কি, দেখিনি একবার দাঁড়াও, হ্যাঁ বিসিটা মধ্যবিন্দু বলেছে, তলের পরে দেখতে না সরিয়ে তলের মধ্যবিন্দু, বিটা হচ্ছে মধ্যবিন্দু, এটা এটা প্রশ্নত বলা ছিল, আগে বলে দেওয়া উচিত ছিল আমার, মধ্যবিন্দু একদম মাঝখানে বিন্দু, তাহলে বিসিটা তোমার জানো এটা 5 সেন্টিমিটার, তাহলে এটাও তুমি জানো 5 সেন্টিমিটার। আর ওবি যেটা, ওবি, ওবিটা তুমি জানো না, কিন্তু এইটা জানো, এটা জানো, তাহলে ওবি যেটা এটা থাকলো মিউ, বিসিটা তুমি জানো এটা থাকলো, ওবি জায়গায় লিখে দাও রুট ওভার বিসি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার, বিসি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার, আর ইকুয়াল টু এসিটা তুমি জানো, আর রুট ওভার ও এ, ও এ, তাহলে এটা এসি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার। ব্যাস, এবার তোমার সবই জানা এইচ ছাড়া, বিসি তার মানে এটা 5 সেন্টিমিটার, এখানেও বিসি আছে এটা জানা, ওসি, ওসি মানে এইচ, এটা তোমাকে বের করতে হবে এইচ, এসি, এসি তুমি জানো 10 সেন্টিমিটার, আর একটা আছে এসি, এসি 10 সেন্টিমিটার বললাম, আর নিচে আবার এসি আছে, তাহলে এটাও 10, এটাও তুমি জানো, আর ওসি এটা এইচ, এইচ, ঠিক আছে, আর কিছু নেই, দুটোকে এগুলো মান বসিয়ে দাও, মিউটাকে এক পাশে রাখো, এইচ গুলোকে একদিকে রাখো, স্কোয়ার করে দাও, দিয়ে একটু যোগ ভাগ করে রেজাল্ট বেরোবে, বাড়িতে করবে 8.85 সেন্টিমিটার, ঠিক আছে। এরকম প্রবলেম পাবে, বহুবার পরীক্ষায় পাবে এরকম। বেশ, প্রচুর প্রবলেম এরকম দেওয়া আছে, বইয়ের উদাহরণের অঙ্কগুলো দেখবে সবাই, উদাহরণগুলো দেখার পরে পরে অনুশীলনীগুলো একটা একটা করে সলভ করবে। নেক্সট যেটা বলা সেটা হচ্ছে প্রিজম। প্রিজম মোটামুটি সবার দেখা আছে, মোটামুটি ক্লাস 10-এ ছিল প্রিজম, আর যদি কারো নাও থাকে তাহলে যে যে স্কেলটা থাকে, কাচের স্কেলটা যেটা আমরা ছবি টানানোর জন্য বা জ্যামিতি করার জন্য ব্যবহার করি, সেই স্কেলটা যদি ভালো করে দেখি তাহলে দেখবো এই জায়গা থেকে এখানটা একটু কার্ভের মতো দেখতে, একটু একটু ধারালো, যেন এই জায়গাটা এরকম করে যেন ছুলে দেওয়া আছে দুই পাশটা, তো এই জায়গাটা এই ফেসটা এইখান থেকে এইটুকু ফেসের জায়গাটা প্রিজমের মতো অ্যাক্ট করে, তো যদি লেজার লাইট ফেলি প্রিজমের মধ্যে দিয়ে ফেললে যেমন যেমন ঘটনা দেখা যায়, ঠিক এই স্কেলের কাছে স্কেলটার মধ্যে এইভাবে তেচ্ছা করে কেটে কুটে দেওয়া হয়, তাহলে ওইটাও প্রিজমের মতোই বিহেভিয়ার করে। তো যাই হোক, প্রিজম মোটামুটি দেখতে কেমন হয়, এরকম দেখতে হয়, এই টাইপের কিছু একটা দেখতে হয়, এরকম 3 ডাইমেনশনাল ছবি, এই সারফেসটা আমরা দেখতে পাই বাইরের দিকে, এটা আমরা দেখতে পাই, আর এই ভেতরের গুলো আমরা দেখতে পাই না। এটা হচ্ছে প্রিজমের যেমন প্রিজম দেখতে লাগে আমাদের, হ্যাঁ। তো কি হয়, কোনো একটা দিকে আলো ফেলবো আমরা, সাপোজ এই দিক বরাবর আলো ফেলবো, ওই দিকে আলো বেরিয়ে যাবে, কিভাবে যাবে না যাবে সেগুলো আমরা পড়তে আছি, আর তার মধ্যে কিছু কিছু সংজ্ঞা তোমাদের বইয়ে দেওয়া আছে, যেগুলো প্রিজমের প্রিজম কোণ যেটাকে বলে,
এটাকে বলে প্রতিসারক কোণ। সেই কোণটা হচ্ছে এটা, এই কোণটাকে বলে প্রিজমের প্রতিসারক কোণ এ, প্রতিসারক কোণ এটাকে বলে এ, রিফ্র্যাক্টিং অ্যাঙ্গেল প্রিজমের। আর যদি রিফ্র্যাক্টিং অ্যাঙ্গেলের যেটা ভ্যালু, তার ভ্যালু যদি খুবই কম হয়, 10 ডিগ্রি বা 5 ডিগ্রিরও 5 ডিগ্রিরও কম হয়, তাহলে সেই প্রিজমটাকে আমরা পাতলা প্রিজম বলি, থিন প্রিজম বলি। যদি এটা এ লেস দেন 5 ডিগ্রি বা 10 ডিগ্রি এরকম যদি হয়, তাহলে এটাকে বলো থিন প্রিজম বা পাতলা প্রিজম। একদম জাস্ট সোজা মতো এরকম, এরকম জাস্ট। আর আমরা তো সবসময় এইটা দেখাবো না, ছবি আঁকার ক্ষেত্রে এটা খুব কষ্ট দেয়, 3 ডাইমেনশনাল এঁকে ছবি আঁকাতে খুব কষ্ট করে। আমরা শুধুমাত্র এই ফ্রন্ট সারফেসটা দেখাবো, এইটুকু এঁকে দেবো, দিয়ে আমরা বলবো এটা আমার প্রিজম। তার মানে ভেতর দিকে আছে এরকম, ভেতর দিকে এইসব গুলো দেখা যাচ্ছে, আমরা সামনে থেকে দেখছি বলে এগুলো দেখতে পাচ্ছি না, এই রেখা তিনটে দেখতে পাচ্ছি। তো এগুলো হচ্ছে প্রিজমের অ্যাঙ্গেল, আর এই অ্যাঙ্গেলটাকে বলা হয় প্রতিসারক কোণ প্রিজমের। এছাড়াও বেশ কিছু জিনিস ডেফিনেশন দেওয়া আছে যেগুলো ক্লাস 10 থেকে পড়া আছে। প্রান্ত রেখা কাকে বলে, হ্যাঁ, বা এইজ প্রিজমের, এই যে এটাকে বলে প্রিজমের প্রান্ত রেখা বা এইজ বলা হয়। তারপরে পার্শ্বতল, ভূমি, এইগুলো পার্শ্বতল প্রিজমের, এটা একটা তল, এটা একটা তল, এগুলো এর নিচে একটা ভূমি, এগুলো সব ডেফিনেশন দেওয়া আছে। প্রধান ছেদ, এখানে যদি একটা কেটে দাও তাহলে একটা প্রধান ছেদ পাবে, এরকম একটা অংশ স্লাইস বেরিয়ে আসবে, তো সেরকম প্রধান ছেদ, এরকম বেশ কিছু ডেফিনেশন বইতে পেয়ে যাবে। তো সেগুলো আর পরীক্ষার জন্য নয়, সেগুলো ক্লাস 10-এ আমরা শিখে ফেলেছি, ওগুলো নিয়ে আর ইয়ে করা দরকার নেই। এখন যেটা দেখবো আমরা, এটাও ক্লাস 10-এ ছিল, কিন্তু থিওরিটা আমরা জাস্ট একটু অন্যভাবে পড়বো। বলা হচ্ছে প্রিজমের মধ্যে দিয়ে প্রধান ছেদ বরাবর আলোর প্রতিসরণ। তুমি এই দিক বরাবর একটা আলোকে ফেললে এখানে এরকম করে, দিয়ে ভেতর দিকে প্রিজমের মধ্যে দিয়ে আলো গিয়ে ওই বাইরের দিকে বেরিয়ে আসবে। তো এই যে যেদিকে গেল আর যেদিকে বেরিয়ে এলো, এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে কত কোণ, তা যাওয়ার কথা ছিল সোজা এদিকে, কিন্তু গেল এই দিক বরাবর, এই যে যতটা কোণে সরে গিয়েছে এটাকে বলে ডেল্টা, ডেভিয়েশন। তো এই ডেল্টার মানটা আমরা বের করতে যাচ্ছি, এই ভ্যালু বেরোই মোটামুটি I1 + I2 - A, এটা আমরা বের করেছি ক্লাস 10-এ, কিন্তু তাও একটু করবো কারণ এখানে আর কিছু জিনিস 10-এর বাইরেও কিছু জিনিস শেখার আছে, যে কেন এমন হয় না হয়, মিনিমাম ডেভিয়েশন কখন হয় না হয়, কি কি কারণে হয়, সেগুলো একটু দেখতে হবে আমাদের। তো এটা করার জন্য আমরা এই ছবিটা আঁকবো, দিয়ে এই দিক থেকে একটা আলো ফেলবো, আর এখানে একটা লম্ব যদি আঁকি আমরা এই জায়গায়, এই সারফেসের উপর লম্ব, তাহলে সেটা এইরকম ভাবে হবে, বাইরের দিকে এই সারফেসের উপর লম্ব। আবার এখানে যদি একটা লম্ব আঁকি তাহলে সেটা এইরকম ভাবে হবে। তাহলে এই যে লম্বগুলো আঁকছি না, এই যে লম্বগুলো আঁকছি, এই অভিলম্বের সাথে কতটা কোণে এসে পড়ছে আলো, সেটাকে বলা হয় আপতন কোণ I1। আর এই যে এখানে দ্বিতীয় তলের যেটা অভিলম্ব, সেই অভিলম্বের সাথে রশ্মি কত কোণে বেরিয়ে গেল, এইটাকে বলা হয় প্রতিসরণ কোণ। এটাকেও I1 বলা হয় বা I2 বলা হয়। এটাকে I1 বলা হচ্ছে, এটাকে I2 বলা হচ্ছে। দুটোকে I1 কেন বলা হয় তারও কারণ আছে, তো সেটাও বলছি। এটা আর I1, এটা R2 না, বা I2 না, ভেতরটাকে R1, এটাকে R2 বলা হয়। যাই হোক, তো দেখি আমরা কেন এরকম বলা হয় বা কি। তো জাস্ট হেডিং দেবো আমরা কি, যে এইটা প্রুভ করবো আমরা, ডেল্টা প্রিজমের ডেল্টা ডেভিয়েশন, এটা হচ্ছে ডেভিয়েশন বলা হয়, বিচ্যুতি। কার বিচ্যুতি, যেদিকে আলো যাচ্ছিল আর যেদিকে আলো বেরিয়ে এলো তাদের মধ্যে যে ডেভিয়েশনটা, যে অ্যাঙ্গেলটা, সেটাকে বলে বিচ্যুতি। তার ভ্যালু হচ্ছে I1 + I2 - A। কোনটা I1 কোনটা I2 দেখেন একটু। এটা যদি প্রিজম হয়, এটা তোমার এই কোণ, এখানে একটা অভিলম্ব টানবে এরকম, মনে রাখবে এই তলের সাথে লম্ব, এটা অভিলম্ব, আবার এই তলের সাথে যেটা অভিলম্ব সেটা এরকম এরকম। এখানে একটা আলো এসে পড়লো কোন একটা অ্যাঙ্গেলে, লেজার লাইট ফেলেছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে I1। আর অভিলম্ব এটা, তাহলে এটা এটা লঘু মাধ্যম, রেয়ার মিডিয়াম, এটা ডেন্সার মিডিয়াম। তাহলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন আলো যাবে, তখন তার এইদিকে তার যাওয়ার কথা তো ছিল এই দিক বরাবর। এটাকে যদি পিছন দিকে বাড়িয়ে দিই, তাহলে তো সোজা তো সে বেরিয়ে যেত যদি প্রিজম না থাকতো, কিন্তু প্রিজম আছে। আর এইটা তোমার অভিলম্ব, তাহলে অভিলম্বের দিকে সরে আসে, তাহলে একটু অভিলম্বের দিকে সরে এসছে, এখানে দিকে সরে এসে দ্বিতীয় তলে এসে পড়েছে। আর প্রিজমের প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ, যেটা বাতাসের থেকে বেশি, বাইরের প্রতিসরাঙ্ক থেকে বেশি। তাহলে এবার ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা তার যাওয়ার কথা ছিল এই দিকে, কিন্তু এবার অভিলম্ব থেকে, এটা তোমার অভিলম্ব, এটা অভিলম্ব, তাহলে অভিলম্ব থেকে দূরে সরে যাবে, তাহলে এরকম ভাবে এই দূরে সরে গিয়েছে। আর অভিলম্বের সাথে কতটা কোণ করেছে, এই কোণটাকে বলে দাও I2, ঠিক আছে। আর এইটাকে পিছন দিকে যদি বাড়িয়ে দিই এটা, তাহলে দেখতে হবে সে কত দিকে যাচ্ছিল, যাওয়ার কথা ছিল, আর কত দিকে যাচ্ছে, তাদের মধ্যে যেটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা, এইটাকে বলা হয় ডেল্টা কোণ, ডেভিয়েশন ডেল্টা। আর সেই ডেল্টা = I1 + I2 - A, এইটা I1, এটা I2। তো প্রিজম এই দিক বরাবর, এদিক বরাবর আলো এসে পড়ছে I1, আর বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে I2।
এটা তো আপতন, আর এটা বাইরে প্রতিসরণ হয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে এটাকে আই ওয়ান মানে আমরা ইনসিডেন্ট বলতে বুঝি, ইনসিডেন্স অ্যাঙ্গেল এরকম বলি আমরা। হ্যাঁ, আর প্রতিসরণ হলে রিফ্র্যাক্টিং অ্যাঙ্গেল এসব বলি। তাহলে এটাকে R2 নাম দিয়ে I2 কেন দেওয়া হয় সব বইয়ে? এটা যদি I1 হয় তাহলে এটা I2 R2 বা এরকম দেওয়া হয়। এখানে দেওয়া হয় R1, এখানে দেওয়া হয় R1, আর এখানে দেওয়া হয় R2। এই অ্যাঙ্গেলটা, এটা তো অবিলম্ব। তাহলে অবিলম্বের সাথে যত কোনো আপতন হচ্ছে সেটা I1, অবিলম্বের সাথে যত কোণে, এটা অবিলম্ব, এটা অবিলম্ব, অবিলম্বের সাথে যত কোণে প্রতিষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে এখানে R1। ঠিক আছে, এখনো কোনো অসুবিধা নেই। কিন্তু দ্বিতীয় তলের ক্ষেত্রে সমস্যা। দ্বিতীয় তলে এখানে আপতন হচ্ছে, তাহলে এইটাকে I2 আর এটাকে R2 দেওয়া উচিত ছিল, কিন্তু তা করা হয় না সব বইয়ে। 99% বইয়ে যদি ফলো করো তাহলে দেখবে এইটা ভেতরটাকে R2 দেওয়া আছে আর এইটাকে দেওয়া আছে I2। এইটা কেন, কে বলবে আমাকে, কেন এমন দেওয়া থাকে? জাস্ট আইডিয়া শুনবো কেউ একজন, অনেকেরই পড়া হয়েছে আমি জানি। মানে আমি থিঙ্কিং শুনছি, আমি কোনো বইয়ের ল্যাঙ্গুয়েজ শুনছি না। মানে কি চিন্তা ভাবনা, কেন এমনটা করা হলো? তুমি যদি নিজে বই লিখতে তাহলে কি এরকম দিতে? হ্যাঁ কি না, কে বলবে? যদি তোমরা নিজে বই লিখতে তাহলে কি এরকমই দিতে না অন্য দিতে? কেউ একজন, কারো নাম খুঁজছি না আমি, আছে না আছে আমি জানি না। কি হ্যাঁ কি না এরকম দিতাম না অন্য? জাস্ট এইটা হ্যাঁ কি না আমি জানতে চাইছি, কোনো অ্যান্সার জানতে চাইছি না। জসিম, সাত্বিক, স্নেহাশিস, অনন্যা, বর্ষা, নাম যা খুশি দিলেই তো হলো। বল। নাম যা খুশি দিলেই হবে মানে শুধু তাহলে তো এটা উল্টো পাল্টা দিলেই হতো, তাহলে তো XY দিলেই হতো। নাম যদি যা খুশি দিতে হয় তাহলে তো XY দিতেই হতো, কিন্তু নামের মধ্যেও একটা ইয়ে আছে না, যা খুশি নাম দেওয়া আছে। তার একজন কানা, তাকে নাম দেওয়া হচ্ছে কি বললো, কোমল লোচন নাম দেওয়া হয়েছে। অপূর্ব চোখ যার, দৃষ্টিনন্দন তার নাম দেওয়া হয়েছে। সে এদিকে দেখতেই পায় না। হ্যাঁ, একটা ছেলে হয়তো কালা, শুনতে পায় না, আর তার নাম রাখা হয়েছে আদর করে যে শ্রবণ, শ্রুতিনন্দন নাম রাখা হয়েছে। ঠিক আছে, এরকম করে নাম রাখা হয়েছে। হ্যাঁ, একটা ছেলে হয়তো খুব মানে কি বলবো অগোছালো, মানে জন্ম থেকেই অগোছালো, এখানে সেখানে যাচাই করে বেড়াতো ছোট থেকেই, আর তার নাম রাখা হয়েছে সৃজন। বাবা কি সৃজনশীল ছেলে রে বাবা। এখন অনেকেই বুঝতে পারে হাতের লেখা খুবই খারাপ অনেকের, তাতেও এত সুন্দর সুন্দর নাম রাখা আছে। তো যা খুশি নাম দেওয়া যায় না, ঠিক কি না? নামের সাথে তো একটা সামঞ্জস্য হতে হবে। তো ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে যে এই দিক বরাবর I1 কোণে এসে পড়ছে, এই দিক বরাবর R1 কোণে এসে পড়ছে। এখানে R1 কোণে আপতন হচ্ছে, এটা ঠিক। I2 কোণে বেরিয়ে যাচ্ছে, এটা ঠিক। কিন্তু আলোর পথ হচ্ছে রিভার্সেবল বা প্রত্যাবর্তক। যখন লেজার লাইট দিয়ে তুমি ফেলছো তখন এই অ্যারো গুলো তুমি দেখতে পাচ্ছ না। যদি তোমার প্রিজম থাকে, আর যদি আলো এই দিকে আসে, এইদিকে যায়, এইদিকে যায়, তুমি রেটা দেখতে পাচ্ছ কিন্তু অ্যারো দেখতে পাচ্ছ না। এটা তোমার লেজার। তোমাকে যদি এইটুকু জায়গায় ঢেকে দেয় কেউ, আর লেজারটা যদি বাইরে কেউ রাখে এই পাশে বা এই পাশে, তোমার বলার ক্ষমতা আছে কোন দিকে লেজার আছে? এইদিকে আলো ফেললে যদি ওইদিকে বেরিয়ে যায়, তাহলে ওইদিকে আলো ফেললে এইদিকে বেরোনোর কথা। তাহলে তুমি বুঝতেই পারবে না যে আলো আপতিত হয়েছে কোন তলে, এই তলে না এই তলে। তার জন্য এটাও আপতন কোণ, এটাও আপতন কোণ। ঠিক আছে, আলোর পথ হচ্ছে রিভার্সেবল বা প্রত্যাবর্তক। ওই জন্য ভেতরের যে দুটোতে ভেতরে কি কি রিফ্রাকশন হচ্ছে এইটা তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু এটা তুমি তোমার যে স্পেকট্রোফটোমিটার যে যন্ত্র আছে তার সাহায্যে তুমি এটা I1টা মেপে নিতে পারো, চাঁদার সাহায্যে মেপে নিতে পারো, কত ডিগ্রি অ্যাঙ্গেলে লেজার ফেলেছো বা কত ডিগ্রি অ্যাঙ্গেলে লেজার বেরোচ্ছে, সেটাও তুমি মেপে নিতে পারো। এই দুটো অ্যাঙ্গেল তুমি মেপে নিতে পারো, এই দুটো আপতন কোণ।
তুমি কিভাবে আপাতত রশ্মিটাকে ফেলেছো সেটা তুমি নিজে ঠিক করেছো, তো সেই দুটো তুমি মেপে নিতে পারো। এটা যদি তুমি আপতন কোণ হয় তাহলে এটা যেটা বেরিয়ে যাচ্ছে সেটাও আপতন কোণ, ওই দিক থেকে আলো ফেলে ওইটা আপতন কোণ। এই দুটো মেজারেবল, কিন্তু ভেতরের দুটো মেজারেবল নাই। ওই জন্য ডেভিয়েশনের রেজাল্টে দেখো I1 I2 আছে, R1 R2 নেই, কারণ R1 R2 দুটো ভেতরে ঢুকে আছে, এই দুটো আমরা মাপতে পারবো না। তাই এই দুটোকে এলিমিনেট করে দাও, বাদ দিয়ে দাও, অন্য কিছু ফর্ম দিয়ে রিপ্লেস করে দাও। তার জন্যই আমাদের এই থিওরিটা করা। তো সেটা কত ক্যালকুলেশন করতে হবে আমাকে তার জন্য। তাহলে এখানে দেখতে পাচ্ছি এরকম একটা চতুর্ভুজ মতো হয়ে গেছে। এটা একটা এরকম চতুর্ভুজ মতো হয়ে গেছে। আর এই যে চতুর্ভুজের এই চতুর্ভুজটার এই কোণটা হচ্ছে R1, এই কোণটা হচ্ছে R2, আর এই চারটে কোনো সমষ্টি এটা সেটা হচ্ছে 360। তো তার আগে আমরা যাচ্ছি, তার আগে ডেল্টাটা বের করি। আগে ডেল্টাটা বের করবো আমরা। তো ডেল্টা ইকুয়াল টু এই কোণটা আর এই কোণটা সমষ্টি। এটা আমরা জানি যে এটা যদি একটা ত্রিভুজ হয় তাহলে এটা তার বাইরের কোণটা বহিস্থ কোণ, আর যেটা অন্তস্থ দুই বিপরীত কোণের যোগফলের সমান, এইটা যুক্ত এইটা সমান এইটা। তাহলে ডেল্টা ইকুয়াল টু দ্যাট প্লাস দ্যাট। আর এইটা মানে হচ্ছে I1 মাইনাস R1, তাই না? এটাকে যদি পিছন দিকে বাড়িয়ে দাও তাহলে এটা I1, তার মানে ওই গোটাটা I1, আর I1 থেকে R1 বাদ দিতে হবে তোমাকে। তাহলে এটা হচ্ছে I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2। দ্বিতীয়টার ক্ষেত্রে যদি দেখো তাহলে এটা I2, পিছন দিকে বাড়ালে বিপরীত কোণ পেয়ে যাবে I2, আর I2 থেকে যদি R2 বাদ দাও তাহলে ওই কোণটা তোমার যেটা দরকার সেটা তুমি পেয়ে যাবে। তাহলে এটা একটু সাজিয়ে রাখো, I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। এখানেই শেষ করে দেওয়া যেত ডেল্টার মান, কিন্তু ডেল্টার মানটা শেষ করা যাচ্ছে না। কারণ কি? কারণ R1 R2 তুমি মাপতে পারবে না, এই দুটো ভেতরে ঢুকে আছে। মাপতে পারবো না বলাটা ভুল, মিউ টিউ লাগবে তোমাকে। হ্যাঁ, কতক্ষণে ফেলছো তাহলে তুমি এখান থেকে মিউ বলে দিলে তুমি সেই জায়গা থেকে পেতে পারো। আর যদি মিউ না জানি আমি, তাহলে এই প্রতিসারক কোণ যেটা সেইটা তুমি জাস্ট অ্যাঙ্গেলের সাহায্যে মেপে নাও, তাহলে তুমি ডেল্টা মাপতে পারো। ব্যাস, এটাকে ফার্দার মেজার করার জন্য এখানে একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছ, আর সেটার নাম দিয়ে দাও কিছু একটা নাম দেবো। এটা নাম দিয়ে দাও কিউ, এই বিন্দুটা, আর এটা ও কিউ, আর এটা একটা নাম দিয়ে দিচ্ছি আমরা, এটা আর এটা নাম দিচ্ছি টি। তো ও কিউ আর এন্ড টি এরকম একটা নাম দিচ্ছি চতুর্ভুজ। আর এই চতুর্ভুজের চারটি কোণের যেটা সমষ্টি সেটা হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে, বা সাপোজ এইটা নিচ্ছি আমরা, এই চতুর্ভুজটা নিচ্ছি, এটা নিচ্ছি না, এটা নিচ্ছি, চতুর্ভুজ এ কিউ ও আর, এটা নিচ্ছি এ কিউ ও আর। তাহলে একটা কোণ এ পেয়ে গেলাম ডাইরেক্ট। তাহলে এ প্লাস এটা 90 ডিগ্রি অভিলম্ব, এটা অভিলম্ব এটা, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। 90 প্লাস 90 মানে 180, তাই না? তাহলে এটা 180 ডিগ্রি ইকুয়াল টু, ও হ্যাঁ ঠিক আছে, আর একটা এই কোণটা, এই যে কোণটা দিস অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা আবার কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে প্লাস, আপাতত নাম দিয়েছি কিউ ও আর এরকম দিচ্ছি, ইকুয়াল টু 360। তাহলে এই দুটোকে যদি কাটাকুটি করি তাহলে এটা এ প্লাস কিউ ও আর, এটা হচ্ছে 180 ডিগ্রি। আর এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এখানে, যে ত্রিভুজটা চলে আসছে, এই ত্রিভুজের এই কোণটা R1, এটা R2, আর এটা ওই কোণটা যেটা কিউ ও আর, যেটা কোণটা। তাহলে এই তিনটে কোণ সমষ্টি আবার 180 ডিগ্রি, তাই না? তাহলে কিউ ও আর, এইটা কিউ ও আর প্লাস R1 প্লাস R2, এটা সমান আবার 180 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি কিউ ও আর এর মানটা বসিয়ে দাও এখানে, তাহলে এটা 180 ডিগ্রি মাইনাস এ বসে যাবে। তাহলে কিউ আরটা চলে গেল, তাহলে পড়ে রয়েছে আমার এ ইকুয়াল টু R1 প্লাস R2, এইটা। ঠিক আছে, এইটা একটা ত্রিভুজ, সেই ত্রিভুজ থেকে কিউ ও আর এর মানটা এখানে বসিয়ে দিলাম আগের লাইনটা থেকে। তাহলে এই ইকুয়াল টু R1 প্লাস R2, আর এই R1 প্লাস R2 জায়গায় এটা বসিয়ে দাও, তাহলে ডেল্টা সমান কত হবে? এটা ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। এটা আমরা করে এসেছি, ক্লাস 12 এ করে এসেছি। তারপরে আরো কিছু জিনিস ছিল, যে তুমি যদি এটা দেখো চেষ্টা করে, যদি এখানে আপতিত রশ্মিটা যদি ফেলো বিভিন্ন দিকে, যদি চেঞ্জ করি, এটা একটা নির্দিষ্ট দিক থেকে আমরা আস্তে 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 যদি রশ্মিটাকে ফেলি, তাহলে দেখবো কি যে ডেল্টা ডেভিয়েশন কোনো একটা জায়গাতে মিনিমাম হচ্ছে, মিনিমাম ডেভিয়েশন মানে সেটা সরে সরে যাচ্ছে, একদম কম ডেভিয়েশন হচ্ছে, তারপর আবার ডেভিয়েশন বাড়তে শুরু করছে, মানে যেদিকে যাওয়ার কথা ছিল
সেই দিক থেকে যে সরে যাওয়ার যে দিক, সেটা কোনো একটা বিন্দুতে মিনিমাম হচ্ছে আর তারপরে সেটা আবার ম্যাক্সিমাম হচ্ছে। কিরকম জিনিসটা? দুটো ভাবে আমরা দেখবো এটা, যে ডেল্টা ভ্যালু যেটা ডেল্টা, এটা হচ্ছে I1 প্লাস I2 মাইনাস এ, এটা হচ্ছে প্রিজমের ডেভিয়েশন। আর এই যে ডেভিয়েশনটা, এটা যদি আমরা বিভিন্ন দিকে I1 I2 যদি খাতায় নোট করি, আমাদের প্র্যাকটিক্যাল আছে এটা নিয়ে, যে লেজার লাইটটাকে আমরা বিভিন্ন দিকে ফেলছি, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে বিভিন্ন দিকে ভ্যারি করাচ্ছি, আর I2টা নোট করছি, এ তো ফিক্সড। তার ডেল্টার ভ্যালু দেখতে পাবো একটা জায়গাতে মিনিমাম হবে, এবং ঠিক গ্রাফটা ঠিক এরকম হয়, এরকম ঠিক গ্রাফ হয়। এদিকে ডেল্টা, এদিকে I, কোনো একটা ভ্যালুর জন্য, কোনো একটা কন্ডিশনের জন্য ঠিক এরকম ডেল্টাটা মিনিমাম হবে, ডেল্টা মিনিমাম। আর যদি ম্যাথমেটিক্যালি দেখি বা ফিজিক্যালি দেখি, দুটোই দেখবো আমরা, যে কোন কন্ডিশনের জন্য হচ্ছে সর্বনিম্ন বিচ্যুতি, মানে রশ্মি যে এই প্রিজমের এদিকে বরাবর যাচ্ছিল কোন একটা দিকে, এদিকে যাওয়ার কথা, আর এদিকে যাওয়ার কথা ছিল, এদিকে যাচ্ছে, এই যে অ্যাঙ্গেলটা ডেল্টা, এই ডেল্টাটা মিনিমাম হচ্ছে কোন একটা আপতন কোণের জন্য। বিভিন্ন কোণের জন্য বিভিন্ন রকম ডেল্টা, কখনো বেশি, কখনো আরো বেশি, বিভিন্ন বেশি, কোনো একটা আপতন কোণের জন্য ডেল্টাটা মিনিমাম। আর সেই হচ্ছে সেটা এইটা, এই অ্যাঙ্গেল কোন একটা কন্ডিশনের জন্য এরকম হয়েছে। এবার কি হয়েছে, কেন হয়েছে, কোথা থেকে হয়েছে, সেগুলো আমরা দেখবো একটু পরে। তো ডেল্টা ইজ ইকাল টু ডেল্টা, যদি ডেল্টা মিনিমাম হয়, যদি সর্বনিম্ন হয়, তাহলে সেক্ষেত্রে I1 প্লাস I2 মানও সর্বনিম্ন হতে হবে, মিনিমাম হতে হবে। এই যদি মিনিমাম হয়, এ তো কনস্ট্যান্ট, এ ইকুয়াল টু ধ্রুবক কনস্ট্যান্ট, তাহলে I1 প্লাস I2 এর মান হতে হবে মিনিমাম, সর্বনিম্ন। এ সর্বনিম্ন হলে ডেল্টাও সর্বনিম্ন হবে। আর এর মান সর্বনিম্ন কিভাবে যদি টেস্ট করি আমরা, তাহলে I1 প্লাস I2 ইকুয়াল টু, আমি লিখতে পারি রুট I1 মাইনাস রুট I2 তার স্কোয়ার প্লাস 2 রুট I1 I2। ঠিক আছে, I1 প্লাস I2 স্কোয়ার করে দিলাম, রুট I1 রুট I2 ভেঙে দাও, a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা কেটে যাবে, আগের লাইনটাই পড়ে থাকবে। এবার যদি I1 প্লাস I2 মান মিনিমাম হয়, তাহলে একে 0 হতে হবে, এ তো 0 হওয়া সম্ভব নয়, নেগেটিভ হওয়া সম্ভব নয়, এই ভ্যালুটা তো রুট ওভার আছে, তো I1 I2 ভ্যালু তো কোনোভাবেই মাইনাস ফাইনাস হবে না, তো রুট ফুট চলে আসবে, ইমাজিনারি চলে আসবে, সেসব হবে না, তো এটা 0 হওয়া সম্ভব নয়, কারণ 0 হলে 2 তো 0 নয়, তাহলে I1 I2 কে 0 হতে হবে, তো I1 এটা নয়, তো জাস্ট এটা মিনিমাম হওয়ার কন্ডিশন হচ্ছে এটাকে 0 হতে হবে। তাহলে টু বি ইটস মিনিমাম, রুট I1 ইকুয়াল টু রুট I2, আর দ্যাট ইমপ্লাইজ I1 ইকুয়াল টু I2। যদি I1 ইকুয়াল টু I2 হয়, তার মানে এটা যদি তোমার প্রিজম হয়, এটা যদি এরকম করে তুমি যদি I1 কোণে ফেলো, এইদিকে যদি রশ্মি I2 কোণে বেরিয়ে যায়, তাহলে I1 সমান যদি I2 হয়, বিভিন্ন রকম হতে পারে, সাপোজ এটা 11 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, এটা কিছু একটা 32 ডিগ্রি, এটা 56 ডিগ্রি, এরকম হতে পারে। কোনো একটা কেসে এইটা যত কোণ, এটা যদি তত কোণ হয়, তবেই বলা হচ্ছে ডেল্টাটা মিনিমাম হবে। ঠিক আছে, আর I1 যদি I2 হয়, তাহলে R1 ও R2 হবে। এটা যদি I1 যা হবে, এটা যদি I2 হয়, তাহলে এর ভেতরেও কোণটা হচ্ছে R1, এর ভেতরেও কোণটা হচ্ছে R2, তাহলে দ্যাট অলসো ইমপ্লাইজ R1 ইকুয়াল টু R2। ঠিক আছে, তাহলে এ কত, এ মানে আবার R1 প্লাস R2, আর R1 R2 তো সমান, তো এ ইজ ইকুয়াল টু 2R1। এরকম বিভিন্ন রকম অঙ্ক করার ক্ষেত্রে আমরা এইসব ফর্মুলাগুলো ইউজ করব। তো এটা তো ম্যাথামেটিক্যালি বললাম। ফিজিক্যালি কেন এমন হয় যে একটা আলোকে আমরা এই দিক বরাবর ফেলছি, কেন I1 এর মান I2 এর মান দুজনের সমান হলেই মিনিমাম হয়, কেন উল্টোপাল্টা হলে, কেন I1 টা বেশি, কেন এরকম হয় না? তো তার জন্য একটা সিম্পল বেসিক ইনটিউশন লাগবে, তাহলে বুঝতে পারবে যে কেন এমন হয়। যদি এটা তোমার প্রিজম হয়, আর এটা তোমার অভিলম্ব, এখানে এই দিক বরাবর তুমি আলো ফেলেছো, সাপোজ এটা I1, এখানে আলো গিয়েছে, আর এখানে আলো এবং বেরিয়ে এসছে, এবং এই কোণটা হচ্ছে I2, এটা তোমার হচ্ছে A। এবার ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A। তো এক্সপ্রেশন থেকে কি কি জিনিস আমরা দেখতে পাচ্ছি, ডেভিয়েশন বা বিচ্যুতি যেটা, সেটা দেখতে পাচ্ছি যে যদি কেউ বলে এই কোণটাকে যদি কেউ I2 বলে, এইটাকে যদি কেউ I1 বলে, তাহলে এক্সপ্রেশন হয়ে যাচ্ছে I2 প্লাস I1 মাইনাস A, নো চেঞ্জ। তার মানে তোমার যে লেজার, তাতে তুমি অ্যারো দিচ্ছ না, এবার তীর চিহ্ন দিচ্ছ না, তুমি এটা খুলে দাও, জাস্ট একটা রে, জাস্ট কোন দিক থেকে রে আসছে তুমি জানো না, এটাও আপতন কোণ, এটাও আপতন কোণ। কেউ যদি বলে যে আমার আপতন কোণ I1, এবং আমার জন্য ডেভিয়েশনের ফর্মুলা হচ্ছে আমার I1 প্লাস ওই পাশে I2 মাইনাস A,
আরেকজন বললো না না আলো এই দিক থেকে এসেছে, আমার আপতন কোণটাই আপতন কোণ, আমি বলবো I2, তো আমার I2 প্লাস অন্যজনের প্রতিসরণ কোণ I1 মাইনাসে, দুজনই সেম ডেভিয়েশন পাচ্ছে। তো কেউ যদি এসে বলে যে I1 গ্রেটার দেন I2, এই কন্ডিশনে ডেল্টা মিনিমাম হবে, এইটা যদি কেউ এসে বলে I1 গ্রেটার দেন I2 আর সেই কন্ডিশনে মিনিমাম হবে, তাহলে কোনটা আপতন কোণ, কোনটা আপতন কোণ, এটা সমস্যা। যদি কেউ বলে I1 গ্রেটার দেন I2, তাহলে ধরে নাও তোমার এটা I1, আর ধরে নাও I1টা বেশি, আর I1টা যদি বেশি হয়, যদি I1টা বেশি হয়, সাপোজ ধরে নাও এটা এটা সাপোজ 11 ডিগ্রি আর সাপোজ ওইটা কিছু একটা 32 ডিগ্রি এরকম, আমি আরবিটারি রেজাল্ট, ঠিক আছে 32 ডিগ্রি এরকম, এটা অভিলম্ব তোমার এরকম, তো কেউ 11 ডিগ্রিতে আলো ফেলেছে, ওইদিকে সাপোজ 32 ডিগ্রিতে আলো বেরিয়ে গেছে এরকম, তাহলে সে কি বললো, সে বললো 11 ডিগ্রিতে আলো ফেললে এটা 32 ডিগ্রি, ওইটা 11 ডিগ্রি, I1 গ্রেটার দেন I2, এটা 32 ডিগ্রি, এটা 11 ডিগ্রি। সে বলবে 32 ডিগ্রিতে যদি আলো ফেরি আমি, সাপোজ আরবিটারি রেজাল্ট, তাহলে 32 ডিগ্রিটা 11 থেকে বেশি, তাহলে ডেল্টা মিনিমাম হবে, এটা সে বললো যে সর্বনিম্ন বিচ্যুতি হবে। তাহলে এইটাও তো আপতন কোণ, এটাও তো আপতন কোণ, এ যদি আবার এই পাশ থেকে দেখা শুরু করে, তাহলে তো আবার তার ক্ষেত্রে আবার উল্টো দাবি হয়েছে, সে বলছে না আমার কেসের ক্ষেত্রে আপতন কোণ এইটাই আমার আপতন কোণ, সো আমার আপতন কোণ যেটা সেটা I2, যেটা এটাই আমার I1, এটাই আমার এটা, এটা যদি কেউ বলে, এটা যদি কেউ বলে I1, এটা যদি বলে I2, অন্যজন তো এটাকে I1 বলবে, এটাকে বলবে I2, তাহলে সঙ্গে সঙ্গে সে দাবি করবে কি, সে দাবি করবে যে I1 লেস দেন I2, এই কন্ডিশনের ক্ষেত্রে মিনিমাম ডেভিয়েশন হবে, ঠিক না? কি বললাম, আবারও বলছি, এইটা হচ্ছে প্রিজম। কে একজন বলেছে, বললো যে যে কোনো আলো এসে পড়ছে I1, সেই কোণটা যদি I2 থেকে বেশি হয় তবেই ডেল্টা মিনিমাম হবে, এটা সে বলেছে। এবার লেজারে তো এখানে তীর চিহ্ন দাও নেই, লেজার তো একটা রে, আলোর পথ রিভার্সিবল, এইদিকে আলো গেলেও যা ঘটনা ঘটবে এইদিকে আলো গেলেও তাই ঘটনা ঘটবে, তাহলে এ কিভাবে বলবে যে এইটা বেশি এইটা, সে যদি ওই কোনো আপতন করে ফেলে, সে তো সঙ্গে সঙ্গে দাবি করছে তার ক্ষেত্রে এটা I2, এটা I1, এটা I2, এ যখন দেখছে তখন বলবে যে এটা I1, ওটা I2, কিন্তু আরেকটা থার্ড পার্টি যে আছে সে তো এইটাকে I1 বলতে পারে না, সে বলবে এটা I1, এটা I2, কোনো অসুবিধা নেই আমার, কারণ রেটা কোন দিক থেকে যাচ্ছে সে জানতে পারছে না, তো সে সঙ্গে সঙ্গে দাবি করবে, সে বলবে I1 ইজ লেস দেন I2, I1 গ্রেটার দেন I2, ও সঙ্গে সঙ্গে বলবে I1 লেস দেন I2, এই দিক থেকে আলো পড়ে গেছে, তো আপতন কোণটা কম হতে হবে, আপতন কোণ যদি কম হয় তবেই ডেল্টা মিনিমাম হবে। তা কন্ট্রাডিক্টরি, দুটো আলাদা আলাদা স্টেটমেন্ট, দুজন দুরকম ভাবে বলছে, খুব কেয়ারফুলি, খুব ভালো করে শুনতে হবে ব্যাপারটা, কি বললাম। I1 কোণে আলো ফেলেছি, I2 কোণে আলো বেরিয়ে গেছে, এবং I1 গ্রেটার দেন I2 হতে হবে, এ বলছে I1 আমার আপতন কোণটা বেশি হতে হবে, তবে ডেল্টা মিনিমাম হবে। তাহলে এর যদি I1টা বেশি হয়, তা কোন দিকে I1 সেটা তো ম্যাটার করে না, সে যদি উল্টো দিকে ফেলে, উল্টো দিক থেকে যদি I1 ফেলে, তাহলে তো ওইটাই তার ইয়ে হবে, বেশি হবে, তাই না? তো রশ্মিটা যদি এই দিক বরাবর বেরিয়ে যায়, সঙ্গে সঙ্গে আরেকজন থেকে এইটাকে আপতন কোণ বলতে পারে, সে তো বলতে পারে না না আপতন কোণ এটা না, তুমি জানো না রশ্মি এইদিকে যাচ্ছে না, রশ্মি ওই দিক থেকে এইদিকে আসছে, তাহলে ওই কন্ডিশন পাল্টে গেছে, কন্ডিশন হচ্ছে I1 লেস দেন I2, এই কোণটা ছোট, এটা বড়, এটা ছোট, এরকম ছিল, তাহলে আপতন কোণটা এইটা এ বলেছিল আপতন কোণ আমার এটা বড়, আর এ বলছে না না এইটা আপতন কোণ ছোট হতে হবে, তো I1 লেস দেন I2 হয়ে যাবে, কন্ট্রাডিক্টরি। আবার যদি কেউ বলে যে এই দিক থেকে যদি কেউ বলে যে I1 লেস দেন I2 হবে, তবেই ডেল্টা মিনিমাম হবে, এরকম, কারণ এটা তোমার প্রিজম, এখানে অভিলম্ব আছে এরকম, তো কেউ একজন আলো ফেলেছে, এইদিক বরাবর গিয়েছে, এইদিকে বেরিয়ে গেছে, তো এটা I1 এটা ছোট হতে হবে, তার মানে সাপোজ এটা তোমার 11 ডিগ্রি, এটা তোমার ওই 50 ডিগ্রি, এরকম কিছু একটা ডিগ্রি, ওই যে এই কোণটা ছোট হতে হবে, এটা বেশি হতে হবে, আমি যে কোনো আপতন করবো সেই কোণটা যদি ছোট হয়, ওর থেকে যদি কম হয়, তবেই ডেল্টা মিনিমাম হবে। এবার সঙ্গে সঙ্গে ওই পাশে লোকটি কি বলবে, এই পাশে যে লোকটি বসে আছে বলছে না না আলো যাচ্ছে এই দিক থেকে, আমি যেদিকে আপতন করব সেই কোণটা বেশি হতে হবে, প্রতিসরণ কোণের থেকে আপতন কোণটা বেশি হতে হবে, তার মানে আমার কন্ডিশন হচ্ছে এইটা আমার, ওর ক্ষেত্রে এইটা I1, এইটা I2, তাহলে সে কি বলবে I1 ইজ গ্রেটার দেন I2, এইটা তার কাছে 50 ডিগ্রি, এইটা তার কাছে আপতন কোণ।
তাহলে কোনটা আপতন কোণ সেটা নিয়ে ঝামেলা। এই যদি বলে আপতন কোণ কম হলে ডেল্টা মিনিমাম হবে, সঙ্গে সঙ্গে ও বলবে না না আপতন কোণ আমার ওইদিকে ম্যাক্সিমাম হলে মিনিমাম হবে। তো এই বলছে মিনিমাম, ও বলছে ম্যাক্সিমাম, দুদিকে দুরকম কন্ট্রাডিক্টরি পেয়ে যাবো আমরা। ঠিক আছে, ওই জন্য কোনো কনক্লুশনে তুমি আসতে পারবে না। আরবিটারি অ্যাঙ্গেলে যদি ফেলো তাহলে কে আপতন কোণ আর কার জন্য এই কন্ডিশন ডেল্টা মিনিমাম হচ্ছে সেটা পাবে না। একমাত্র কন্ডিশন হচ্ছে যদি I1 ইকুয়াল টু I2 হয়, তাহলে আর কোনো বিদ্বেষ নেই। ঠিক আছে, আলো কোন দিকে গিয়েছে দেখার দরকার নেই, এমন একটা আলোর দিক পেয়েছি আমরা যাতে এই কোণটাও যা এই কোণটাও তাই, আর যদি তাই হয় তাহলে ডেল্টা মিনিমাম হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মিনিমাম ডেভিয়েশন হওয়ার শর্ত। এবং যদি গ্রাফটা আমরা নোট করি তাহলে আরো সুন্দর দেখতে পাবো আমরা গ্রাফ থেকে যে যদি গ্রাফটাকে দেখি আমরা, এটা তোমার ডেল্টা, এটা গ্রাফ আমাদের প্রিজম, এটা হচ্ছে I1, এটা হচ্ছে I2 এরকম। আর তুমি ডেল্টাটাকে প্লট করো, যদি করো, এটা ডেল্টা, এটা আপতন কোণ, তাহলে কি ডেল্টার আপতন কোণের কোন একটা ভ্যালু, সাপোজ এটা I1, তাহলে এটা তোমার সাপোজ I1 কিছু একটা ভ্যালু, তাহলে তার জন্য তুমি একটা ডেল্টা পেয়েছো, এই ভ্যালুটা সেটা কিছু একটা ডেল্টা পেয়েছি, কোনো একটা আপতন কোণ। এবং কোনো একটা আপতন কোণ যদি হয় তার তো কারেসপন্ডিং আর একটা সেট আছে, I2 একটা সেট আছে, ঠিক না? তাহলে সাপোজ এই আস্তে আস্তে বাড়াচ্ছে 10 ডিগ্রি থেকে আস্তে আস্তে এই কোণটা বাড়াচ্ছে 10 ডিগ্রি 12 ডিগ্রি 14 ডিগ্রি 15 ডিগ্রি করে আস্তে আস্তে বাড়তে থাকছে, আর তার কারেসপন্ডিং I2 পাচ্ছে, কারেসপন্ডিং I2 পাচ্ছে। তাহলে এটা I1 এবং I2 দুটো বিন্দুর কারেসপন্ডিং এর ডেল্টা, এটা আপতন কোণ দেখাচ্ছে আমরা। তো যখন এটা I1 তখন একটা ডেল্টা পেয়েছি, আর তার কারেসপন্ডিং একটা I2 ঢুকে আছে ওর ভেতরে। এবার এটা বাড়াতে বাড়াতে এটা সাপোজ 10 ডিগ্রি আর এটা সাপোজ তোমার হয়েছে 50 ডিগ্রি। ঠিক আছে, এবার যদি এটাকে 11 ডিগ্রি 12 ডিগ্রি 14 ডিগ্রি 15 ডিগ্রি করি তাহলে এটাও তো এইভাবে কমতে থাকবে, এটা কমতে থাকবে। কারণ এইটা এটা যদি I1 হয়, অন্য একটা কেস যখন এটা বাড়তে বাড়তে যখন এটা 50 ডিগ্রি হয়ে যাবে, এটা যখন 10 ডিগ্রি থেকে বেড়ে বেড়ে 50 ডিগ্রিতে হয়ে যাবে, তখন 50 ডিগ্রি থেকে কমে কমে 10 ডিগ্রিতে হয়ে যাবে। কারণ 10-50 যদি একটা সেট হয় ডেল্টার, তাহলে দেখতে পাচ্ছ I1 I2 অল্টারনেট করলে ডেল্টার পরিবর্তন হবে না। তাহলে 10 যদি 50 হয়ে যায় তাহলে 50-কে 10 হতে হবে। ঠিক আছে, 10 যদি 50 হয় তাহলে 50-কে 10 হতে হবে। তাহলে দুটো সেটের জন্য 10 ডিগ্রি 50 ডিগ্রি এটা একটা সেট, এটার জন্য যে ডেল্টা পাবে তুমি, আবার আপতন কোণ যদি 50 করে দাও, বাড়িয়ে দাও, এটা যদি তোমার আপতন কোণ হয়, এটা যদি 50 ডিগ্রি হয়, এটা ধরে নাও এটা তোমার 10 ডিগ্রি I1, তার 10 ডিগ্রি আপতন কোণ, ওই পাশের কোণটা হচ্ছে 50 ডিগ্রি, তার জন্য যে ডেল্টাটা পাবে এটাকে বাড়াতে 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 যদি 50 ডিগ্রি করে দিই তাহলে ওকে 10 ডিগ্রি হতে হবে, কারণ I1 I2 পাল্টে দিলে তো কোনো ডেল্টার ভ্যালু তো চেঞ্জ হবে না। তো এটা যদি 50 ডিগ্রি হয়, এটা যদি 10 ডিগ্রি হয়, তাহলে আবার তুমি সেম ডেল্টা পাবে, যে ডেল্টাটা পেয়েছিলাম সেম ডেল্টা পাবো। এবং এরকম সেট আছে, এইটা একটা সেট, এটা একটা সেট, যদি এই দুটো অ্যাঙ্গেল, এটা যদি 10-50-এর জন্য যা হবে, এটা এই সেটের জন্য সেম ডেল্টা পাবে তুমি। তাহলে কি হবে, গ্রাফটা ঠিক এরকম ভাবে হবে, এরকম কিছু একটা গ্রাফ হবে। এই যে ভ্যালুটা, এখানে একটা ভ্যালু, এখানে একটা ভ্যালু কি হচ্ছে, দুটো গ্রাফকে দু জায়গায় ছেদ করেছে, এখানে এই একটা পাচ্ছে এই একটা পাচ্ছে। এই সেটটা কি বলছে, এটা একটা আপতন কোণের ভ্যালু বলছে, যা ডেল্টা, আবার আপতন কোণের ভ্যালু যদি বাড়াই তাহলেও সেম ডেল্টা। তার মানে কি, তার মানে এইটাতে যা I2 ছিল ওইটাতে তা I1 ছিল। I1 I2 যদি অল্টারনেট করি আমি, কি বললাম বোঝা যাচ্ছে? I1 যদি I2 হয়ে যায় তাহলে I2 কে তো I1 হতে হবে, কারণ কোনটা আপতন কোণ আমি তো জানি না। রশ্মিটা এরকম একটা রশ্মি আছে, তো কোন দিকে আলো ফেলে, যে এখানে যদি এরকম করে একটা I1 I2 কেউ লিখে দেয়, কারোর বলার ক্ষমতা আছে যে কোনটা আপতন কোণ? রশ্মিটা দেখে কি করে বুঝবে সে কোন দিকে ওটা আপতন কোণ? তো এটা যদি কেউ আপতন কোণ বলে নো প্রবলেম, এটাকেও যদি আপতন কোণ বলে নো প্রবলেম। এবং I1 I2 অল্টারনেট করলে রেজাল্ট তো কিছু হেরফের হবে না, I1 এর জায়গায় I2 বসালে ডেল্টা তো সেম, তো নো প্রবলেম, এখানে কোনো সমস্যা নেই। সুতরাং তুমি ডাবল সেট পাবে, এখানে যদি 10 ডিগ্রি হয় তার কারেসপন্ডিং একটা ডেল্টা আর একটা I2 পাবে, এবং তার জন্য যে ডেল্টা হবে যদি এটা অল্টারনেট হয়ে যায়, তাহলে এটা বেড়ে যাবে, আর এটা যদি 10 ডিগ্রি হয় তাহলে সেম ডেল্টা পাবে। ঠিক সেরকম এরকম প্রত্যেকটি বিন্দুর জন্য তুমি এরকম করে ডাবল সেট পাবে, দেখো। কিন্তু এইটা এই গ্যাপটা কি হচ্ছে, এই গ্যাপটা এটা তোমার একটা, এটা যদি I1 হয়, এটা যদি I1 হয় তাহলে কারেসপন্ডিং I2 হচ্ছে এটা। I1 এর ভ্যালুটা আস্তে আস্তে বাড়ছে এদিকে বরাবর, এটা I1, তো এটা I2। এই যে বিন্দুটাতে, তুমি I1 দিয়েছো, তার মানে একটা I2 আছে, আর এই বিন্দুতে আপতন কোণ I2, তার মানে ওই প্রতিসরণ কোণটা হচ্ছে I1।
এই বিন্দুতে দুজনের জন্য ডেল্টা হচ্ছে সেম, কিন্তু এই যে বিন্দুটা এই গ্যাপটা নেই, এই গ্যাপটা কত? এই গ্যাপটা হচ্ছে I2 মাইনাস I1, ঠিক আছে? এটা হচ্ছে I1, এটা হচ্ছে I2, তো I2 মাইনাস I1 হচ্ছে এই গ্যাপটা আস্তে আস্তে কমছে এবং কমতে 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 এই বিন্দুতে মিনিমাম, তার মানে এটা 0, I1 মাইনাস I2 এটা সমান 0, তার মানে এই যত ডিগ্রি এও তত ডিগ্রি, 15 ডিগ্রি। সাপোজ তুমি 25 ডিগ্রি সেলসিয়াস সাপোজ ডেল্টা মিনিমাম, তাহলে কি ডেল্টা ইজ ইকুয়াল টু 25 প্লাস 25 মাইনাস এ, আবার ওই দিক বরাবর যদি এই 25 এখানে চলে আসে তাহলে 25 প্লাস 25 মাইনাস এ, তো অল্টারনেট হয়েছে, চেঞ্জ হয়েছে, কিন্তু দুটোই সেম ভ্যালু এবং এটা মিনিমাম কন্ডিশন। আর কিন্তু কোনো তুমি আর কোনো কম্পিটিটর পাবে না, কেউ কিন্তু বলতে পারবে না যে না না আমার আপতন কোণটা বেশি হতে হবে, বলে এই তোরটা আপতন কোণ কি করে বুঝি, এইটা আপতন কোণ, হ্যাঁ আমার আপতন কোণটা বড় হতে হবে, ওকে ছোট হতে হবে। ও বলবে না না আপতন কোণ এইটা, একে এই আপতন কোণ ছোট হতে হবে, এই বলছে আপতন কোণ বড় হতে হবে, এই বলছে না না আপতন কোণ ছোট হতে হবে। তাহলে কম্পিটিটর থাকছে, যখন দুটো সমান আর নো কম্পিটিটর, কেউ নেই, সঙ্গে সঙ্গে ডেল্টার মান তুমি মিনিমাম পাবে, সর্বনিম্ন কন্ডিশন পাবে সেটা, ঠিক আছে? তো এইভাবে এক্সট্রিম কন্ডিশনে ব্যাখ্যা করতে হয় কোনো কোনো ক্ষেত্রে। বেশ, এটা বইয়ে পাবে না, ছাড়া প্রকাশনীতে নেই, এটা একমাত্র এইসি ভার্মাতে আছে, একটু পড়াশোনা করতে পারো। এইসি ভার্মাতে একটু দু চার কথা লেখা আছে দেখবে প্রিজম করার সময়, তো সেক্ষেত্রে সেই জায়গাটা একটু পড়াশোনা করলে দেখবে আইডিয়াটা ক্লিয়ার হবে। বেশ, আর এই যে রিগোরাস প্রবলেম যে ম্যাথামেটিক্যালি প্রুফ করা যায় I1 ইকুয়াল টু I2 মিনিমাম, যে ওইটা করার দরকার নেই, ওটা পরীক্ষার জন্য আসে না, খুব একটা ইম্পর্টেন্ট নয়। বেশ, তো কিছু সম্পর্ক আমরা পেলাম একটু আগে, সেগুলো একটু দেখবো। যে ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ ইকুয়াল টু R1 প্লাস R2 এরকম পেলাম। আর যদি ডেল্টা মিনিমাম হয় তাহলে I1 ইকুয়াল টু I2 হবে অ্যান্ড R1 ইকুয়াল টু R2 হবে, এরকম কন্ডিশন হবে। আর সেই সময় ফর্মুলাটা যদি ইউজ করি আমরা আরেকবার, তাহলে ডেল্টা মিনিমাম আর I1 ইকুয়াল টু I2, তাহলে 2I1 মাইনাস এ, তাহলে এখান থেকে I1 এর ভ্যালু পাবে একটা ডেল্টা এম এ প্লাস ডেল্টা এম বাই 2, I1টাকে যদি দেখি এ প্লাস ডেল্টা এম বাই 2। আবার এখান থেকে এ ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 জায়গায়, R1 প্লাস R2 জায়গায় সেম, এটা 2R1, তার মানে R1 ইকুয়াল টু এ বাই 2। তাহলে যে প্রিজমটা তোমার আছে, তাহলে এইটা হচ্ছে আপতন কোণ I1 আর এইটা হচ্ছে R1, ঠিক আছে? তাহলে এই জায়গায় যদি স্নেলের সূত্র কাজে লাগাও তুমি এখানে এই পয়েন্টে, তাহলে মিউ ইকুয়াল টু সাইন I1 বাই সাইন R1। এই ছেলেগুলো এত বোম ফাটায় না, সাইন I1 বাই সাইন R1, তাহলে ইকুয়াল টু সাইন I1 মানে কত, এ প্লাস ডেল্টা এম বাই 2 এন্ড ডিভাইডেড বাই সাইন R1 মানে হচ্ছে এ বাই 2। এটা হচ্ছে মিউ, এটা দিয়ে প্রচুর অঙ্ক আসবে পরীক্ষায়। আর দ্বিতীয় তলেও তুমি স্নেলের সূত্র কাজে লাগাতে পারো, এটা তোমার অভিলম্ব তো এখানে বেরিয়ে যাচ্ছে, এখানে মিউ সাইন R2 ইকুয়াল টু 1 সাইন I2, তো সেই জায়গা থেকেও তুমি মিউ বের করতে পারো, একই রেজাল্ট বেরোবে। এবার এই ফর্মুলাটা দিয়ে বইয়ে দেখবে প্রচুর অঙ্ক করে দেওয়া আছে, বিভিন্ন রকম জ্যামিতির নিয়ম, সাইন এ প্লাস বি এর ফর্মুলা, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তারপরে আরো সাইন সি সাইন ডি ফর্মুলা দিয়ে বেশ কিছু অঙ্ক দেখবে করে দেওয়া আছে, করবে অঙ্কগুলো প্র্যাকটিস করবে। বেশ, নেক্সট, যদি প্রিজমটা পাতলা হয় তাহলে কি হবে? খুব পাতলা প্রিজম যদি হয়, এটাকে থিন প্রিজম বলা হয়। যদি তোমার এটা তোমার পাতলা প্রিজম এরকম, দিস অ্যাঙ্গেল ইজ, এটা এ, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে খুবই কম, একদম 5 ডিগ্রি, বেসিক্যাল 5 ডিগ্রি, তাহলে সেটাকে আমরা বলবো থিন ফিল্ম। আর যদি এই কেসে তিনটে কেস আছে, সাপোজ কেস 1, কোনো একটা রশ্মি ঠিক লম্ব ভাবে এসে পড়ছে, মানে এটা তোমার তোমার যে এটা তোমার অভিলম্ব এরকম করে, আর এখানে অভিলম্ব হচ্ছে এরকম, এইভাবে এসে পড়ছে আলোক রশ্মি। 1 নম্বর কেস হচ্ছে লম্ব আপতন, নর্মাল ইনসিডেন্স, নর্মাল ইনসিডেন্স বা লম্ব আপতন। লম্ব আপতন যদি হয় তাহলে I1 ইকুয়াল টু 0 আর R1 0,
I1 যদি 0 হয় তাহলে R1 ও 0 হতে হবে, লম্ব প্রথম সোজা এসে বেরিয়ে যাবে, আর তো কোনো দিক তার কাছে পছন্দ নয়, সোজা বেরিয়ে যাওয়া ছাড়া উপায় নেই তার কাছে। তাহলে I1 ইকুয়াল টু R1 ইকুয়াল টু 0। আর এ কোণ তো খুবই ক্ষুদ্র, আর এ কোণ মানে কি, এ কোণ মানে হচ্ছে R1 প্লাস R2, একটু আগে বের করলাম, আর R1 তো 0, তাহলে A ইকুয়াল টু R2। ঠিক আছে, এবার এই জায়গায় যদি স্নেলের সূত্র কাজে লাগাও, দ্বিতীয় তলে যদি স্নেলের সূত্র কাজে লাগাও, তাহলে কি হবে, সাইন I2 ইকুয়াল টু মিউ সাইন R2, ঠিক না? এখানে দ্বিতীয় তলে এসে পড়েছে, এইভাবে আলো এসে পড়েছে, এটা অভিলম্ব, তাহলে অভিলম্বের সাথে কত কোণে এসে পড়েছে, এটা R2 কোণে এসে পড়েছে, আর ওই দিকে আবার অভিলম্ব থেকে দূরে সরে গেছে I2 কোণে, এটা R2 কোণে এসে পড়েছে, I2 কোণে বেরিয়ে গেছে, তাহলে 1 sin I2 ইকুয়াল টু মিউ সাইন R2। এটা হচ্ছে সম্পর্ক, সিম্পল। তাহলে অর I2 যদি R1 কোণ, যদি R2 কোণ, এই যে প্রিজমের এ কোণ যেহেতু খুব ছোট, এ কোণটা খুব ছোট, তাহলে R2 কোণও খুব ছোট। ঠিক আছে, কি বললাম, প্রিজমের এ কোণ যেহেতু খুব ছোট আর এ কোণ সমান R2, তাহলে R2 খুব ছোট, দিস ইজ অলসো লেস ইকুয়াল 5 ডিগ্রি। আর R2 যদি খুব ছোট হয় তাহলে সাইন থিটা অলমোস্ট ইকুয়াল টু থিটা। হ্যাঁ, তাহলে একটা মিউ থাকলো আর সাইন থিটার জায়গায় অলমোস্ট ইকুয়াল টু থিটা, তার মানে R2 বসে গেল। আর R2 যদি খুব ছোট হয়, খুব ছোট কোনো যদি আপতন হয়, তাহলে খুব ছোট কোণ হিসেবে বেরিয়ে যাবে। আমি ছবিটা বড় করে দেখিয়েছি ঠিক, কিন্তু এটা R2 যদি খুবই ছোট হয়, কারণ এটা যদি তোমার একটা খুব এরকম ভাবে একটা রশ্মি এসে পড়ে খুব অল্প কোণে, তাহলে সে অল্প কোণেই দেখে যাবে, খুবই ছোট, সে কাছে আসতে পারে বা দূরে সরে যেতে পারে। তাহলে এটা I2 ইকুয়াল টু মিউ R2। তাহলে ডেল্টা কত, আর R2 মানে হচ্ছে A, তো ইকুয়াল টু মিউ ইন্টু A। তাহলে ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A, আর I1 মানে হচ্ছে 0, I2 মানে হচ্ছে মিউ A, তাহলে মিউ কমন নিয়ে নাও, তাহলে মিউ ইন্টু A ইন্টু মিউ মাইনাস 1। এইটা হচ্ছে ডেল্টা ইজ ইকুয়াল টু A ইন্টু মিউ মাইনাস 1। এটা হচ্ছে পাতলা প্রিজমের ক্ষেত্রে যদি লম্বভাবে এসে পড়ে, ঠিক আছে, যদি লম্বভাবে এসে পড়ে, তার মানে এইরকম ভাবে এসে যদি পড়ে। আর যদি লম্বভাবে এসে না পড়ে, পাতলা প্রিজমের ক্ষেত্রে যদি একটু তল ঘেঁষে ঘেঁষে যায়, মানে ওই আপতন কোণ খুব ক্ষুদ্র যদি হয়, মানে একদম ওই কি যেন তলের সাথে কাছাকাছি একদম প্রায় সমকোণ আপতিত হলো 90 ডিগ্রি, কিন্তু 0 বলা যাবে না। তাহলে কি করব, তাহলে 2 নম্বর কেস, এটা নর্মাল ইনসিডেন্স হলো। এবার 2 নম্বর কেস, এখানে ডেল্টা মানটা আমি পাশে লিখে রাখছি, ডেল্টা রেজাল্ট আজকে বলার আছে কিছু আমার, যে A ইন্টু মিউ মাইনাস 1। এখানে দেখতে পাচ্ছি কি, এখানে দেখতে পাচ্ছি যে, বেশ ঠিক আছে, নেক্সট পয়েন্টে আসবো, তাহলে কনক্লুশনটা বুঝতে পারবো। 2 নম্বর কেস বলা হচ্ছে আপতন কোণ খুব ক্ষুদ্র, মানে প্রায় সমকোণ, মানে একদম এর একটু গা বেয়ে বেয়ে বেরিয়ে যাচ্ছে এরকম করে, ওই রকম করে জাস্ট বেরিয়ে যাচ্ছে, প্রায় সমকোণ, 90 ডিগ্রি নয়, মানে 0 ডিগ্রি নয়, এরকম কেস। এটা অভিলম্ব, আর অভিলম্ব একদম গা বেয়ে বেয়ে, এটা I1। তাহলে এই জায়গায় স্নেলের সূত্র কাজে লাগাও, এই জায়গায় হচ্ছে মিউ সাইন I1 ইকুয়াল টু মিউ সাইন R1। আর সাইন I1 যদি খুব ক্ষুদ্র হয়, তাহলে সাইন থিটা ইকুয়াল টু থিটা, তাহলে সাইন I1 ইকুয়াল টু I1। আর I1 যদি খুব ক্ষুদ্র হয়, তাহলে R1ও খুব ক্ষুদ্র হবে, তাহলে এটা মিউ অ্যান্ড R1। ঠিক আছে, আবার A সমান কি, A সমান হচ্ছে R1 প্লাস R2। এটা থাক, এটাকে কিছু করবো না আমরা। আর একটা জিনিস দেখি, I2 সমান কি ছিল এখানে, I2 এটা সমান হচ্ছে মিউ ইন্টু R2। এটা কি করে পেলাম, এটা আগে কন্ডিশন অনুসারেই পেলাম আমরা। আগে I1টা 0 করেছিলাম, এবার 0 নয়, এবার I1 ইজ ইকুয়াল টু মিউ R1 এটা বসিয়েছি, আর I2 ইজ ইকুয়াল টু এই জায়গায় স্নেলের সূত্র কাজে লাগিয়েছি, সাইন I2
ইকুয়াল টু মিউ সাইন R2। তো I2 খুব ছোট, কারণ I2 কোথা থেকে পাচ্ছি, R2 থেকে পাচ্ছি। R2 কোথা থেকে পাচ্ছি, ওই I1 যেমন যেমন এসেছে সেভাবে পেয়েছি। তো সবাই ছোট, খুবই ক্ষুদ্র, ঠিক আছে, সবাই ক্ষুদ্র। তাহলে সেখান থেকে কি পাবো আমরা, সেখান থেকে হচ্ছে আমার ওই I2 ইকুয়াল টু মিউ R2। তাহলে এইটা একটা সম্পর্ক এখান থেকে পেলাম। এবার ডেল্টা পয়েন্ট বসাও, ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2, তার মানে I1 মানে মিউ R1 প্লাস I2 তার মানে মিউ R2 মাইনাস এ। মিউটা যদি কমন নিয়ে নিই তাহলে R1 প্লাস R2 মানে হচ্ছে এ মাইনাস 1, সো মিউ মাইনাস 1 ইন্টু এ, তার মানে আগে যেটা পেয়েছিলাম তাই।